গোলাম মাওলা রনি বিভিন্ন সময়ে টক শো ও বিভিন্ন গণমাধ্যমে কথা বলে থাকে। কিন্তু হঠাৎ করে কেন তিনি, যেই সব ছাত্র যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে? আনসারদেরও যারা এখন আছে সবাই ইয়াং এবং তারা ওয়েল ট্রেন্ড এবং তাদের গায়ে শক্তিও বেশি ছাত্রদের চাইতে। ছাত্র হয়তো সংখ্যায় বেশি হতে পারে, কিন্তু এই রাতে তারা ওয়েল ট্রেন্ড এবং তাদের হাতে অস্ত্র আছে। তাদের হাতে অস্ত্র আজকে নেই, তারা অস্ত্র আছে, বাট তারা উইথ আর্মস ট্রেন্ড এরকম একটা, এবং এদের সংখ্যা বিপুল। সারা বাংলাদেশে এদের সংখ্যা 4 লাখ। তো 4 লাখ, এখন যে কজন আনসার এখানে এসেছে হয়তো 10,000, হয়তো 20,000 আজকে এরকম হতে পারে, কিন্তু 4 লাখ আনসারকে মোকাবেলা করার মতো সংগঠন, কোনো ছাত্র সংগঠন বাংলাদেশে নেই। আর যদি 4 লাখ আনসার একদিকে দাঁড়ায় আর অন্যদিকে যদি আপনি ছাত্রদের নেতৃত্বে আবার জনতা দাঁড়ায়, এটা একটা ম্যাসিভ, মানে এই যে কত বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। গোলাম মাওলা রনি, আপনি তো রাস্তায় নামেন নাই, আপনি তো কোনো দিন আন্দোলন করেন নাই, বাংলাদেশের জন্য আপনি কোনো কিছু করেন নাই, আপনি তো বলে খালাস মানুষ। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশের জনগণের উপর অমানুষিক নির্যাতন ও অত্যাচার চালাচ্ছিল, যখন আপনি নিজেও আওয়ামী লীগের অংশে ছিলেন, তখন কিন্তু আপনি ঠিকই সেই স্বৈরাচারদের গুণগান করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা এবং গণতন্ত্রের মানসকন্যা, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা এবং পূজার অর্ঘ্য এবং শ্রদ্ধার পুষ্পার্ঘ্য তার কদম মোবারকে নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনি আওয়ামী লীগের গুণগান গাওয়া একটু কমিয়ে আনলেন এবং একটু ভেবে চিন্তা করে কথা বলা শুরু করলেন, যখন আপনি খেয়াল করলেন যে আপনাকে আওয়ামী লীগ আর পাত্তা দিচ্ছে না। আওয়ামী লীগের কিছু লোকের সঙ্গে আপনার শত্রুতা হয়ে গেল, তাদেরকে গুরুত্ব দিয়ে আপনাকে বের করে দেওয়া হলো। আমি কয়েকটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে প্রথম দিকে, এরপরে ওই একটা স্ট্যাটাস আমি লিখলাম, হে শ্বেত শুভ্র বেশধারী দাড়ি মোছার কেশধারী, এখন তোমার কি হবে। আমি কোনো নাম মেনশন করিনি। এটা করলো কি, কয়েকটা সংবাদপত্র এটাকে নিউজ আকারে ছাপিয়ে দিল। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের 2 সাংবাদিককে মারধর ও হত্যা চেষ্টা মামলায় সংসদ সদস্য গোলাম মাওলা রনির জামিন বাতিল করে তাকে গ্রেফতারের নির্দেশ দেয় ঢাকা মহানগর হাকিম। তখন আওয়ামী লীগের সালমান এফ রহমান এবং আরও 2-1 জনের ওপর আপনার সংঘর্ষ ছিল। তখন থেকে আপনি ক্রিটিসাইজ অথবা সমালোচনা করা শুরু করলেন, তবে তাও করতেন শেখ হাসিনার গুড বুক অথবা ভালো চোখে থেকে। বাংলাদেশের যে উদীয়মান অর্থনীতি এবং এ শতাব্দীর সেরা রাষ্ট্রনায়ক আমাদের জননেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে আপনি সব সময় শেখ হাসিনা এবং তার পরিবারকে নিয়ে কথা বলার সময় খুব চিন্তা ভাবনা করে, হিসাব করে কথা বলতেন, যেন আপনি কোনো সময় তার খারাপ চোখে না আসেন। যেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পাবেন, সানজিদা খান নিশ্চয়ই মনে আছেন, আমরা সমস্ত এমপিরা এই নোবেল কমিটিকে চিঠি লিখে আমরা সমর্থন জানিয়েছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী এই কারণে নোবেল পুরস্কার পাওয়া উচিত। শেখ হাসিনাকে আফহোল্ড করে কিন্তু আমি যদি শেখ হাসিনাকে আফহোল্ড না করে সালমান এফ রহমানকে গালে দিতাম, 1 মিনিট আমি সেখানে সমাজে টিকতে পারতাম না। সুতরাং যখন বাংলাদেশের মানুষ অর্থনৈতিক সমস্যায় ছিল, আপনার এমন সুবিধাবাদী চরিত্রের জন্য, তখন আপনি বিরোধী দলের কর্মী হয়েও আপনার সম্পদ শুধু বেড়েই চলেছে। 2001 সনে আমার যে ব্যবসা বাণিজ্য ছিল, তার সাথে কন্টিনিউসলি আমার ব্যবসা এখন ভালো, আগের সাথে ভালো। আমার বছরে 1% হলেও আমার ইনক্রিমেন্ট রয়েছে। আমি অত্যন্ত বুঝে শুনে এই জিনিসটা নিয়েছিলাম। এর কারণ হলো, আমি যখন 2013 সনে জেলে গেলাম আমার স্ট্রেট ফরওয়ার্ডনেসের কারণ, তো আমি জেল থেকে বের হয়ে আমি যখন এই কৌশলটা অবলম্বন করলাম, কৌশলের কারণে স্টিল আমি এখনো পর্যন্ত আগের চেয়ে ভালো আছি। তো সেটার চাইতে 2014 থেকে 24 পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমি নিজেকে এই সমাজে কমফোর্ট ফিল করছি, কমফোর্ট জোনে আছি। আমার মানে জীবনযাত্রার যে প্রত্যেকটা সূচকই সেই 2014 সাথে এখন বেটার অবস্থানে আছে। গোলাম মাওলা রনি, আপনি আগে যা করেছেন সেগুলোর ভিডিও কিন্তু এখনও অনলাইনে আছে। আপনি আগে কোন পরিস্থিতিতে কি বলেছেন, কোথায় ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেছেন, কথার মারপ্যাচ, তার সব রেকর্ড কিন্তু বাংলাদেশের জনগণের কাছে আছে। এদেশের রাজনীতিতে বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যে কাজ করছে, যে প্রতারণা করছে, যে অসত্য এবং প্রতারণামূলক তথ্যের মাধ্যমে এই জাতিকে বিভ্রান্ত করছে, এই ইতিহাস এই সভ্যতার জগতে অন্য কোনো দেশে পাওয়া যাবে না। আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত এখানে থাকবে ইনশাআল্লাহ। জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। বড় বড় নেতারা সকালে বলে একরকম, 2 ঘন্টা পরে বলে একরকম, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 10 বার করে তাদের কথাবার্তা পাল্টাতে হচ্ছে। যেখানে আওয়ামী লীগ সেখানে জাতীয় স্বার্থ, যেখানে জাতীয় স্বার্থ সেখানে আওয়ামী লীগ। এই বাংলায় এখন পারাপার করার জন্য নৌকা ছাড়া আর কিছু নাই। রনি ভাই, এই কথাটা আপনি আগে এতদিন বলেননি কেন যে আমি বিএনপি নেতা বলবেন না? আসলে মানে প্রথমত এই জিনিসটা আগে আমার মাথায় আসেনি। সুতরাং নিজেকে এত চালাক ভাববেন না, নিজেকে এত চালাক ভাবা ঠিক নয়। আপনি একাই চালাক আর সবাই বোকা, এটা ভাবা ঠিক না। যদি কোনো গুরুত্বপূর্ণ পজিশনে আসতে চান, তাহলে এর জন্য আগে কাজ ও পরিশ্রম করে অবদান রাখুন, তারপর কথা বলেন। মুখ দিয়ে কথা বলার আগে বাস্তবিকভাবেই কিছু করেন। বলে খালাস লোকজনের কোনো দাম নেই। এমনকি 2018 সালে
আপনি বিএনপিতে যোগ দেওয়ার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলে আওয়ামী লীগের গুড বুকে আবার আসার চেষ্টা করেন। আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে, তখন সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগের হাল ধরবো। এই ধরনের কথা বলে আপনি আবার আওয়ামী লীগের গুড বুকে আসার চেষ্টা করেছেন, পোস্ট নেওয়ার চেষ্টা করেছেন। আওয়ামী লীগকে তো সবসময় মিস করি, মৃত্যু পর্যন্ত মিস করতে থাকবো। আর এখন 2024 সালে যখন ভারতের নিয়ন্ত্রিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়, আপনি এখনও ওই একই কাজ করে যাচ্ছেন। যখন দেখলেন আপনার চরিত্রের জন্য কোনো রাজনৈতিক দল আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনি আবার আওয়ামী লীগে ঢোকার চেষ্টা করছেন। না, এটা বলা যায় না। শুনুন, বাংলা রাজনীতি এত পরিবর্তনশীল। আজকে যেটা বাস্তবতা, কালকে প্রধানমন্ত্রী উনি যদি আবার আসেন, আসার সাথে সাথে যদি পাবলিক খেপে গিয়ে তাকে পাড়িয়ে মেরে ফেলে, এটাও যেমন সম্ভব। আবার সমস্ত জনগণ তাকে অভ্যর্থনা জানিয়ে আবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নেয়, এটাও সম্ভব। এই কারণে এটা খুব বেশি দূরে যাওয়া লাগবে না। আবার আপনি চিন্তা করেন, এই যে রাজাপাকসের পরিবার, তারা এই ঠিক শেখ হাসিনার মতো কিন্তু একই ঘটনা ঘটে তারা কিন্তু পালিয়ে গেছেন, এবং আফটার 1 মান্থ পর 2 মান্থ পর তারা কিন্তু আবার সেই শ্রীলঙ্কাতে তারা ফিরে এসেছেন, এবং শ্রীলঙ্কার রাজনীতি এখন রাজাপাকসের পরিবারের নিয়ন্ত্রণে। এবং অন্যদিকে ছাত্র জনতাকে ভয় দেখানোর জন্য ডিমোরালাইজিং অথবা নীতি নষ্ট করা, আত্মবিশ্বাসহীনতা, মনোবল ভেঙে দেয়ার মতো কথাবার্তা বলছেন। সারা বাংলাদেশে আনসারদের সংখ্যা 4 লাখ। এদেরকে মোকাবেলা করার ছাত্রদের শক্তি নেই, এই কথা বলে যাচ্ছেন। আনসারদেরও যারা এখন আছেন সবাই ইয়াং এবং তারা ওয়েল ট্রেন্ড, এবং তাদের গায়ে শক্তিও বেশি ছাত্রদের চাইতে। সারা বাংলাদেশে এদের সংখ্যা 4 লাখ, কিন্তু 4 লাখ আনসারকে মোকাবেলা করার মতো সংগঠন, কোনো ছাত্র সংগঠন বাংলাদেশে নেই। যখন ছাত্ররা পুলিশ ও আর্মির গুলি খাচ্ছিল, তখন আপনি কোথায় ছিলেন? আর্মি, পুলিশ, র্যাব, এদের শক্তি বেশি নাকি ছাত্রদের গায়ের শক্তি বেশি? এগুলো যদি ছাত্ররা চিন্তা করত, তাহলে ভারত নিয়ন্ত্রিত পুতুল সরকার থেকে কি বাংলাদেশ আজকে মুক্ত হতো? না, কখনই হতো না। এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হতো না। সুতরাং গোলাম মওলা রনি, আপনি হচ্ছেন সুবিধাবাদী কথা বলার মানুষ। সবার চোখে ভালো থেকে, সবার গুড বুকে থেকে আপনি হিসাব করে কথা বলেন। আপনি তো নিজে কোনো কিছু করবেন না, কোনো দিন রাস্তায় নামবেন না, তাই আপনার কথার কোনো দাম নেই। আপনার এই ডিমোরালাইজিং, নীতিহীন কথা, যেই বার্তা মনোভাব নষ্ট করে, এমন কথার কোনো দাম নেই। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও লাইক করুন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দ্য গ্রেট বেঙ্গলে সাবস্ক্রাইব করুন, এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।